যুক্তরাষ্ট্র বিশ্বকাপের জমকালো উদ্বোধনী, প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলে জয় স্বাগতিকদের। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে উত্তাপ, নেইমারকে পাচ্ছেন না অ্যানচেলোত্তি। কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। বিএনপি কর্মী সমর্থকের মাঝে উৎসবের আমেজ। চাঁপাইনবাবগঞ্জে 15 জনকে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় ঢুকতে না পেরে শূন্য রেখায় 12 জন। সীমান্তে উত্তেজনার মধ্যে মৌলভীবাজারে বিএসএফের গুলিতে যুবক নিহত। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রেকর্ড বরাদ্দ। বাজেট ব্যয়ে মন্ত্রণালয়ের দুর্বলতা দূর করার পরামর্শ সিপিডির। কাঠামোগত ত্রুটি সারানোর ঘোষণা। এবং সমঝোতার দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তির খসড়া তৈরি, দাবি পাকিস্তানের। প্রতিশ্রুতি রক্ষা করলেই তেহরানকে জব্দ অর্থ ফেরত দিতে রাজি ওয়াশিংটন। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। বিস্তারিত জানাতে কক্সবাজার বিমানবন্দরে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 9:55 কক্সবাজার বিমানবন্দরে বিমানটি অবতরণ করেন। এই সময় বিমান থেকে যখন নামার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান, ফুল দিয়ে বরণ করে নেন এবং একে একে প্রধানমন্ত্রী বিমান থেকে নামার পর যে তার মন্ত্রণালয়ে যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন কক্সবাজারে এখন রয়েছেন, তারা এই 6 থেকে 7 জন মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন, তাদের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রশাসনের অন্যান্য কর্মকর্তা যারা রয়েছে তারাও কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। আর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণীও রয়েছেন। আমরা এখন আসলে লক্ষ্য করছি কক্সবাজার বিমানবন্দরের বাইরে যে বিপুল সংখ্যক গাড়ির বহর রয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর গাড়ি সহ অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী যেসব গাড়িতে উঠে কিছুক্ষণের মধ্যেই যেখানে পাতলিখাল পুনর্খনন যে কার্যক্রম শুরু হবে, সেই কার্যক্রম শুরুর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দিকে কিন্তু রওনা দিবেন। আমরা লক্ষ্য করছি কক্সবাজার বিমানবন্দর থেকে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন, কক্সবাজার জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশ সুপার থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী যেসব রয়েছেন, তারা কিন্তু কক্সবাজার বিমানবন্দরের যে মূল ফটকটি রয়েছে সেখানে আসলে একে একে তারা বের হয়ে আসছেন। সেই দৃশ্যটি আসলে আমরা লক্ষ্য করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান 10:30টার দিকে পিএম খালি যে পাতলিখালের পুনর্খনন যে কার্যক্রম, সেদিকে আসলে সেখানে যাবেন, সেখানে গিয়ে পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর দুলাজারা সাফারি পার্ক যাবেন। আমরা লক্ষ্য করছি আসলে দলীয় নেতাকর্মীরা যারা ছিলেন তারাও কিন্তু বিমানবন্দরের সামনে যে অংশ, সেই অংশ থেকে আসলে আমরা সবাই বের হয়ে আসছেন, একে একে গাড়িতে উঠছেন। সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করছি। তুমুল বৃষ্টি, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে কিন্তু প্রধানমন্ত্রীর বিমান যখন কক্সবাজারে অবতরণ করে, তার বৃষ্টির মাত্রাও কিন্তু কিছুটা বেড়ে যায়। এখন পর্যন্ত আসলে যে প্রস্তুতি বা যে কার্যক্রম আমরা লক্ষ্য করছি, কক্সবাজার বিমানবন্দরে কিন্তু প্রধানমন্ত্রীর গাড়িবহর কিন্তু এরই মধ্যে বিমানবন্দরের যে ভিতরে রানওয়ের সেইখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর, অন্যান্য মন্ত্রীর গাড়ি বহর কিন্তু এরই মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে আসলে আমরা লক্ষ্য করছি অনেক গাড়ি বের হচ্ছে। তবে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিন্তু কক্সবাজার বিমানবন্দরে রয়েছে। আমরা তার গাড়ি বহর কিন্তু এখনো পর্যন্ত যে কক্সবাজার বিমানবন্দরের বাইরে যে গাড়ি পার্কিং রয়েছে সেখানে অবস্থান করছে, আমরা সেটি লক্ষ্য করছি। তবে এখনো কক্সবাজার বিমানবন্দরের ভিতরে রয়েছেন এবং সেখানে যে মন্ত্রী থেকে প্রতিমন্ত্রী থেকে শুরু করে যারা সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, এবং আমরা যতটুকু জেনেছি 7 জনের অধিক মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন কক্সবাজারে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এবং 11 জনের মতো সচিব রয়েছেন, তারা কিন্তু এখন সবাই কক্সবাজার বিমানবন্দরে রয়েছেন, সেটি আমরা লক্ষ্য করছি। 10:30টার দিকে পিএম খালি যে
পাতলি খাল খনন কার্যক্রম সেটি উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর দুলাজারা সাফারি পার্ক যাবেন। সেখানে একসঙ্গে যে সরকারের যে ইস্তেহার ঘোষণা করেছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ যে কার্যক্রম সারা দেশে একযুগের, সেটি উদ্বোধন করবেন তারেক রহমান কক্সবাজার থেকে। এখন আমরা আসলে যেটি প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কিন্তু বের হচ্ছেন বিমানবন্দরের যে এখানে অবস্থান করছেন সেখান থেকে। তবে এই প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর থেকে শুরু করে বের হয়ে কিন্তু পাতলি খাল উদ্বোধন, এরপর যে দুলাজারা সাফারি পার্ক এবং 25 কোটি বৃক্ষরোপণ কার্যক্রম যে উদ্বোধন, এরপর তিনি আমরা যতটুকু জেনেছি জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং কবর জিয়ারত পর তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর পেকুয়া পৌরসভা ঘোষণা করা হয়েছে, সেটির নবগঠিত পৌরসভার ভিত্তিপ্রস্তর এবং মাতামুহুরী উপজেলার যে নতুন গঠিত হয়েছে সেটির ভিত্তিপ্রস্তরে স্থাপন করবেন। সেটি আসলে আমরা যে নেতাকর্মী কিংবা প্রশাসনের পক্ষ থেকে তথ্য অনুযায়ী আসলে সেটির সফরসূচিতে রয়েছে। এরপর তিনি চকরিয়া জনসভায় বক্তব্য রাখবেন। চকরিয়া জনসভায় বক্তব্য রাখার পর কক্সবাজার সমুদ্র সৈকত এবং যে দীর্ঘ মেরিন ড্রাইভ রয়েছে সেটিতে তিনি পরিদর্শনে যাবেন। এরপর তিনি রাতে সুধী সমাবেশে কক্সবাজারে মতবিনিময় বা সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর তিনি আবার পুনরায় ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। এখন পর্যন্ত সফরসূচিতে তেমনই রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত তুমুল বৃষ্টির মাঝে আসলে লক্ষ্য করছি বিপুল পরিমাণ গাড়িবহর কক্সবাজার বিমানবন্দরে অপেক্ষমান রয়েছে। এরই মধ্যে প্রশাসনের যারা রয়েছে তারা কিন্তু কক্সবাজার বিমানবন্দর থেকে রওনা হয়েছে। অনেকেই আমরা লক্ষ্য করছি তুমুল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে যে কক্সবাজার বিমানবন্দরের বাইরে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে নেতাকর্মীদের আসলে যে উচ্ছ্বাস, গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে কক্সবাজারে। আমরা এখনো পর্যন্ত আসলে যেটি লক্ষ্য করছি বিপুল সংখ্যক নেতাকর্মী কক্সবাজারে অবস্থান করছে, তারা অবস্থান করে স্লোগান দিচ্ছে সেটি আমরা লক্ষ্য করছি। বাইরে কিন্তু বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা কক্সবাজার বিমানবন্দরে এসেছে। টেকনাফ থেকে শুরু করে কুতুবদিয়া, কক্সবাজারের 10টি উপজেলা রয়েছে, সেই 10টি উপজেলার সাধারণ নেতাকর্মীরা কিন্তু এখনো পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের আশপাশে স্লোগান দিচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। গত কয়েকদিন ধরে আসলে যে প্রধানমন্ত্রী আসবেন সেই অপেক্ষায় কক্সবাজারবাসী ছিলেন। আজকে সেই আশা পূরণ হয়েছে এবং তারা যেটি বলছে, কক্সবাজারবাসী যেটি দাবি করছে, কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি যাতে 6 লেনে উন্নীত করা হয়, কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নত করা হয় এবং কক্সবাজারের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটি যাতে করা হয়। এর পাশাপাশি অন্যান্য আরো বেশ কিছু দাবি দাওয়া রয়েছে যাতে এটি প্রত্যাশা পূরণ করে প্রধানমন্ত্রী তার বক্তব্যে, সেটি প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। এখন প্রধানমন্ত্রী গাড়িতে উঠছেন এবং গাড়িতে উঠে তিনি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে একে একে গাড়িতে প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু ধীরে ধীরে প্রধানমন্ত্রীর সঙ্গে আসলে বের হয়ে আসবেন। এখন গাড়ি বহরে প্রধানমন্ত্রী উঠেছেন এবং তিনি কক্সবাজারের যে পিএম খালি পাতলি খাল রয়েছে সেই পাতলি খালের দিকে রওনা হবেন। আমরা যতটুকু আসলে তথ্য পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন শামীমারা স্বপ্না, যিনি নারী সংরক্ষিত নারী আসনের প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। অন্যান্য যারা নেতাকর্মী সবাই কিন্তু বিমানবন্দরে উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে। আমরা লক্ষ্য করছি প্রধানমন্ত্রীর যে গাড়িবহরটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার বিমানবন্দর থেকে বের হবেন। আমরা এরই মধ্যে লক্ষ্য করছি গাড়িবহর কিন্তু ধীরে ধীরে একটা গাড়িবহর কিন্তু কিছুক্ষণের মধ্যে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করবেন। আমরা লক্ষ্য করছি গাড়ি বের হচ্ছে। এখন পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর থেকে 3টি গাড়ি বের হয়েছে। আরো যে প্রধানমন্ত্রীর যে গাড়িটি সেটি কিন্তু এখন পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর থেকে বের হয়নি। তবে ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যে হয়তো প্রধানমন্ত্রীর গাড়িটি কক্সবাজার বিমানবন্দর অতিক্রম করতে পারে। আমরা লক্ষ্য করছি স্থানীয় যারা নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। স্লোগানে কিন্তু
মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার বিমানবন্দর। আমরা কক্সবাজার বিমানবন্দরের সামনে যে অংশ রয়েছে সেই অংশে রয়েছে আসলে এখানে বিপুল সংখ্যক গাড়িবহর। প্রধানমন্ত্রীর যে গাড়িবহর রয়েছে, এসএসএফ এর যে গাড়িগুলো রয়েছে, সবগুলো কিন্তু এখন পর্যন্ত বিমানবন্দরের যে আশপাশে অবস্থান করছে। আমরা লক্ষ্য করছি কক্সবাজারের যে বিমানবন্দরের নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেটি গত কয়েকদিন ধরে কিন্তু কক্সবাজার বিমানবন্দর। আমরা এখন দেখছি প্রধানমন্ত্রীর যে গাড়িবহরটি সেটি গাড়িবহরটি বের হয়েছে এবং পিএম কালীর উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা কক্সবাজার বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর গাড়ি এখন গাড়িবহরটি বের হচ্ছে, সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তিনি প্রথমে পিএম খালির যে পাথরি খালের পুনঃখনন কার্যক্রম সেটি উদ্বোধন করবেন। আমরা যতটুকু জানি 1979 সালে সেই পাথরি খালটি খনন কার্যক্রম উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই সূত্র ধরে কিন্তু যে আবার 2026 সালে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই যে পুনঃখনন যে কার্যক্রম সেটির উদ্বোধন করবেন। আমরা লক্ষ্য করছি তুমুল বৃষ্টি, এই বৃষ্টির মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়িবহর অতিক্রম করছে কক্সবাজার বিমানবন্দর থেকে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে বিমানবন্দর থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী সালেহিনের কাছে। কক্সবাজারে এইমাত্র এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে এই যে কক্সবাজার সদরের এখানে যে পিএম খালি ইউনিয়ন রয়েছে, যেখানে একটি খালের পুনর্খনন করার কথা রয়েছে তার, এবং সেখানে শুভ উদ্বোধন করে পথসভায় তিনি যোগ দিবেন। সেই পথসভায় আমি এই মুহূর্তে অবস্থান করছি। প্রচণ্ড বৃষ্টি এবং যে বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ ইতিমধ্যে এই মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন এবং অনেকে ভিজে গিয়েছেন। ছাতা আসলে বৃষ্টিকে রোধ করার জন্য যে ছাতা রাখা হয়েছে সেই ছাতা তো আসলে কাজ হচ্ছে না। প্রচণ্ড বৃষ্টিতে আসলে সবাই আমরা ভিজে গিয়েছি। এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভোর থেকেই প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন। প্রধানমন্ত্রী এই কক্সবাজারে এসে প্রথম যে কর্মসূচি রয়েছে পিএম খালি ইউনিয়নের পাতলি যে খাল যে পুনর্খনন করবেন সেই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আসার জন্য তিনি আসবেন, তাই সেই অপেক্ষায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু রয়েছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। আপনারা জানেন যে আজকে কক্সবাজারে পুরো দিনভর বেশ কয়েকটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী যোগ দিবেন এবং যেখানে তিনি বৃক্ষরোপণ করবেন। যে 25 কোটি বৃক্ষরোপণের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রধানমন্ত্রীর এর আগে নির্বাচনের সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আজকে এই 25 কোটি গাছ রোপণের যে শুভ উদ্বোধন তিনি করবেন ডুলা হাজরা সাফারি পার্ক থেকে। এই বেশ কিছু সুধী সমাবেশে তিনি যোগ দিবেন, একটি সমাবেশও তিনি যোগ দিবেন। তো প্রধানমন্ত্রী এখানে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন এবং তিনি এখানে বক্তব্য রাখবেন, খাল পুনর্খনন করবেন। তাই এই ছিল আমার কাছে কক্সবাজার সদরে পিএম খালি ইউনিয়নের যে খালের যে পুনর্খনন কর্মসূচির উদ্বোধনের সবশেষ খবর। কক্সবাজার পৌঁছেছেন তার প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন এবং সুজাউদ্দিন রুবেল। এবারে ফিফা বিশ্বকাপের খবর। প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে জয়ে বিশ্বকাপ শুরু করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে 4-1 গোলের বড় ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। ম্যাচের 7 মিনিটে আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। 31তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালুগান। প্রথমার্ধে যোগ করার সময় দলের হয়ে তৃতীয় গোল করেন এই ফরওয়ার্ড। 73 মিনিটে প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ দেন হুলিও এনসিসো। ম্যাচের শেষ দিকে দলের হয়ে চতুর্থ গোল করেন জিওভানি রেইনা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপকে বরণ করে নিল যুক্তরাষ্ট্র। আয়োজনের মূল আকর্ষণ ছিলেন মার্কিন পপ তারকা কেটি পেরি। এছাড়া পারফর্ম করেছেন র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, কোরিয়ান পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্কের লিসাও। পুরো অনুষ্ঠানের যুক্তরাষ্ট্রের নানা ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছেন আয়োজকরা। ফিফা বিশ্বকাপের 48 দেশের পতাকা, মাঝখানে বিখ্যাত পপ তারকা কেটি পেরি। মেক্সিকো দিয়ে শুরু হওয়া আয়োজন কানাডা পেরিয়ে যেন পূর্ণতা পেল যুক্তরাষ্ট্রে এসে। 3 স্বাগতিকের শেষ আয়োজনে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম যেন রূপ নিল আলো, সঙ্গীত আর ফুটবল উৎসবের এক মহামঞ্চে।
প্রথমবারের মতো 3 দেশে বিশ্বকাপের উদ্বোধন দেখল বিশ্ব। সবার নজর বেশি ছিল এই যুক্তরাষ্ট্রে, তাই তো আয়োজনও চমক দেখিয়েছে ইউএসএ। পুরো স্টেডিয়াম জুড়ে আলোর ঝলকানি, ড্রোন শো আর ছিল বিশাল ভিজুয়াল ডিসপ্লে। বিশ্বকাপকে স্বাগত জানাতে পুরো ভেন্যু রূপ নেয় ভিন্ন সাজে। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন এই মার্কিন পপস্টার কেটি পেরি। তার ওয়ান্ডার গান দিয়েই যুক্তরাষ্ট্রে উদ্বোধন হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের। এর আগে অনুষ্ঠানের শুরুতেও ছিল নানা চমক। নাচে গানে যুক্তরাষ্ট্রের ঐতিহ্য তুলে ধরেন পারফর্মাররা। মঞ্চ মাতান র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিত্তা, কোরিয়ান পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্কের লিসাও। এছাড়া নাইজেরিয়ার আফ্রোবিট তারকা রেমা, দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও উল্লাসে মাতান ভক্তদের। বিভিন্ন মহাদেশের সঙ্গীত ও সংস্কৃতির মিশেলে সাজানো হয় এই পারফরমেন্স। সংক্ষিপ্ত কিন্তু বর্ণিল এই আয়োজন জুড়ে ফুটবল ও বিনোদনের সংমিশ্রণ তুলে ধরা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। লাইট শো, সাউন্ড ইফেক্ট আর স্টেডিয়াম জুড়ে দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে পুরো পরিবেশ। 3 স্বাগতিক দেশ মেক্সিকো, কানাডা, এবার যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে 48 দলের এই বিশ্বকাপকে বরণ করে নেয় এক নতুন আঙ্গিকে। তামিম হোসেন, সময় সংবাদ। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও মরক্কো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছে না অ্যাটলাস লায়ন্স। অন্যদিকে ম্যাচটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সাংবাদিকরা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার ঘুরে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। এই মাঠে ব্রাজিল এবং মরক্কো তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এবং আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক কিন্তু এরই মধ্যে বসে কাজ শুরু করে দিয়েছেন। কাতার ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম ব্রাজিল দল যেখানে যায় তাদের দেশ থেকে বিপুল পরিমাণ কিন্তু সাংবাদিক রয়েছে। তবে একটা ব্যতিক্রম আমরা এবার দেখেছি, মরক্কো থেকেও কিন্তু অনেক সাংবাদিক এসেছেন। দর্শকদের ঘুরিয়ে দেখাবো এই প্রেস সেন্টারটি এবং এখানে কত দেশের সাংবাদিকরা আসছে সেটাও কিন্তু আমরা একটু দেখবো। চলুন দর্শক, আমরা একটু প্রেস সেন্টারটি দেখে আসি। এটা প্রেস সেন্টারের আরো একটি অংশ। এখানে আমরা দেখছি ক্যামেরা সেট আপ করা হয়েছে এবং অনেক দেশের অনেক ক্যামেরা পার্সন এবং শুধু ক্যামেরা, বিভিন্ন সাংবাদিকরা, অনেক এজেন্সিরও কিন্তু এসেছেন আমরা এখানে দেখছি এবং দেখতে পাচ্ছি অনেকে এরই মধ্যে লাইভ করছেন। আমি আসলে একটু কথা বলার চেষ্টা করব কিছু ব্রাজিলিয়ান সাংবাদিকের সঙ্গে, তারা দল নিয়ে কি ভাবছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ব্রাজিলিয়ান সাংবাদিক রিকার্ডো। আমি তার সঙ্গে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে আগামীকালকের ম্যাচ নিয়ে কি ভাবছেন উনি। থ্যাংক ইউ ফর স্পিকিং উইথ আস, Ricardo. What do you think? Is it going to be an easy match for Brazil tomorrow against Morocco? No, it will be a tough game, definitely. Morocco is a good team, he's in great shape. Hakimi, Brahim Diaz. Brazil isn't in his best shape. আমরা কথা বলছিলাম রিকার্ডোর সঙ্গে। রিকার্ডো ব্রাজিলিয়ান সাংবাদিক, ব্রাজিল থেকে এসেছেন। তিনি যেটা বললেন যে নেইমার খেলবেন এটা আমরা আসলে অনেকেই জানি, তবে মরক্কোর বিপক্ষে তাদের ম্যাচটা খুব একটা সহজ হবে না। তবে তিনি প্রত্যাশা করছেন ম্যাচটি ব্রাজিল 2-1 ব্যবধানে জিতে যাবে। আমরা একটু চেষ্টা করব মরক্কোর কোন একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে। আমাদের সঙ্গে রয়েছেন মরক্কোন সাংবাদিক মনসেফ। আমি তার কাছে জানতে চাইবো যে কালকে ম্যাচটা উনি কি ভাবছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? মরক্কো আর দ্য নাও current champion of African Cup of Nations. They played the semi-finals last World Cup. Do you think they will give hard time to Brazil this match? Yeah, we trust in our team. We are this with incredible performance last World Cup in Qatar in semi-final, historical semi-final. We have some big players like Ashraf Hakimi, like Bono, like a very strong squad. থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে কথা বলছিলেন মরক্কোর একজন সাংবাদিক। তিনি বলছেন যে তারা ভালো করছে ধারাবাহিকভাবে এবং এই ধারাবাহিকতার কিন্তু তাদের স্বপ্ন দেখাচ্ছে যে হয়তো ব্রাজিলের বিপক্ষে একটা তারা আপসেট ঘটাবেন এবং প্রথম ম্যাচটা তারা জয় দিয়ে শুরু করতে পারবেন। ব্রাজিল এবং মরক্কোর সাংবাদিকরা কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। ম্যাচের আগে একটা যুদ্ধ আবহ কিন্তু রয়েছে এবং যেটা বেশ ইন্টারেস্টিং। আসলে আমরা জানি যে বিশ্বকাপ 4 বছর পর হয়, অনেক বড় একটা আসর এবং এই আসরে সবে চ্যাম্পিয়ন হতে চায়। ব্রাজিল বড় দল, 5 বারের চ্যাম্পিয়ন, নামে ভারে তারা অনেক বড়, কিন্তু মরক্কোকে কিন্তু ছোট করে রাখার কোনো সুযোগ নেই, কারণ মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছে। তবে এতটুকু বলা যেতে পারে যে এই ম্যাচটা একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। দুদলই কিন্তু এক ফোঁটাও ছেড়ে কথা বলবেন এবং দুদলই জয় দিয়ে শুরু করতে চাইবে এবার টুর্নামেন্টটা। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরও থাকছে।
কন্যাধরায় সন্ত্রাসী হামলা, লালমাটিয়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান তছনছ, আইফোন কম্পিউটার লুট, আতঙ্কে কর্মীরা গ্রেফতার 1, বাকিদের ধরতে অভিযানে পুলিশ। মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, দত্তগ্রামের বাসিন্দা মুজিব সহ 6 থেকে 7 জন চোরাকারবারি মনু নদ পার হয়ে ভারতে ঢুকে পড়ে। সেখানে বিএসএফ এর টহল দল বাধা দিলে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা চালায় চোরাকারবারিরা। এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যায় মুজিব, দ্রুত সরে যায় অন্যরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার নদীপথে 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে বিএসএফ এর এই চেষ্টা ব্যর্থ হয়েছে। মধ্যরাতে গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভারতের কোটালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই 15 জনকে নৌকাযোগে নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নিয়ে বাধা দেয়। বিজিবির অনড় অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টাকারীরা সীমান্তের শূন্য রেখায় ভারতের ভেতরেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। পরে বিজিবির কঠোর তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে রাত 2:40 দিকে বিএসএফ সদস্যরা তাদের সীমান্ত সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এই মুহূর্তে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে আছেন সহকর্মী এস.এম. রাশেদ, যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে যেটি রয়েছে, আমি এখন দাঁড়িয়ে আছি নোম্যান্স ল্যান্ডে। মূলত আমি আমার যে নোম্যান্স ল্যান্ড দাঁড়িয়ে আছে, আমার পিছনেই কিন্তু ভারতের করিমপুর উপজেলা রয়েছে এবং এখানেই কিন্তু প্রায় 12 জন পুশিন করার চেষ্টা করেছিল গতকাল রাত্রে এবং এই 12 জন কিন্তু এখনো রয়ে গেছে নোম্যান্স ল্যান্ডে এবং যেই পিলার রয়েছে 148S35 যেই প্লেয়ার থেকে ভারতের মধ্যে 50 গজের মধ্যে তারা এখন অবস্থান করছে এবং ইতিমধ্যেই কিন্তু বিএসএফ এর তরফ থেকে এবং বিজিবির তরফ থেকে তারা পতাকা বৈঠকে বসেছে এবং এখন পর্যন্ত পতাকা বৈঠক শেষ না হওয়া পর্যন্ত আসলে এই যে 12 জন মানুষ কোথায় যাবে তার কিন্তু কোনো নির্দিষ্টতা নাই এবং তারা তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য আসলে তাদের আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করছে বলে আমরা জানতে পেরেছি সাধারণ সীমান্তবর্তী সাধারণ মানুষের কাছ থেকে। তবে সীমান্তবর্তী সাধারণ মানুষ যেটি জানিয়েছে সেটি এই যে গতকালকে রাত্রে কিন্তু হঠাৎ করে সীমান্তের লাইট অফ করে দিয়ে এই 12 জনকে জোর করে ভিতরে পাঠিয়ে দেয় এবং স্থানীয় সাধারণ মানুষ এবং বিজিবির সহায়তায় তাদেরকে এই যে বাংলাদেশে অনুপ্রবেশে ঠেকিয়ে রাখে এবং তাদেরকে কিন্তু নোম্যান্স ল্যান্ডে তাদেরকে অবস্থান করছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আমরা বিজিবি সূত্রে জানতে পেরেছি যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আসলে সমাধান করবে বলে আমরা জানতে পেরেছি। তো কুষ্টিয়ার সীমান্ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পুশিনের বিষয়ে সর্বশেষ জানতে সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। Altec Aluminium, গড়ে উঠছে আগামী শহর। সময় সংবাদে আরো থাকছে, যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা, টেক্সাসের মিডল্যান্ডে নিহত 1, আহত অন্তত 11 জন। পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু। বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রতিযোগিতামূলক এবং স্থিতিশীল পরিবেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য বাংলাদেশ হতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। সকালে হোটেল সোনারগাঁওয়ে বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলনে এ কথা বলেন তিনি। You are the driving force of our economic progress, and this government stands fully ready to power your growth. Let me assure you today that our government is fully committed to implementing deep structural reforms to improve the ease of doing business. Dynamic leadership of our Prime Minister, Mr. Tariq Rahman, our government is committed to providing the hard-working and fast-learning people of Bangladesh the skills, the tools, and the networks that they so richly deserve for ensuring a dignified life and comfortable living. সময় সংবাদ। চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এ সময় তাকে মারধরের অভিযোগও করেছেন তিনি। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নাইম অভিযোগ করেন, ঢাকায় খেলা শেষে শুক্রবার রাতে চট্টগ্রামে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশ পোশাকে একজন এবং সিভিল পোশাকে আরেকজন ব্যক্তি তার ব্যাগ তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে তাকে জোর করে গাড়ির ভেতরে ঢুকিয়ে আসামি বলে গলা চেপে ধরা ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ করেন তিনি। সাশ্রয়ী মূল্যে দেশের মানুষের মৌলিক অধিকার পূরণের স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে আগামী অর্থ বছরের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। বিএনপি সরকারের এমন দর্শনকে সাধুবাদ জানালেও বাজেট বাস্তবায়নের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা কাটানোর পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে মানুষের মৌলিক অধিকার পূরণে প্রায় বিকলাঙ্গ স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে আগামী অর্থ বছরের বাজেটে এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৯,৪০৯ কোটি টাকা, যা জিডিপির ১.০২% আর চলতি অর্থ বছরের বরাদ্দের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রস্তাব করছি। স্বাস্থ্য খাতে শুধু বরাদ্দ বাড়ানোর প্রস্তাবই করেননি অর্থমন্ত্রী, করেছেন দেশের চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রাংশ উৎপাদন শিল্পের বিকাশে দরকারি কাঁচামাল আমদানিতে শুল্ক সীমিত রাখার প্রস্তাবও দিয়েছেন। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এপিআই তৈরির নতুন ৫১টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য খাতে নিয়ে বিএনপি সরকারের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বাজেট ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা কাটানোর তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। স্বাস্থ্য খাতটা কিন্তু বাজেট ব্যবহারের দিক থেকে অদক্ষ একটা মন্ত্রণালয়, তারা কিন্তু সবচাইতে কম পারফর্ম করে। অবশ্য প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা কাঠামোগত ত্রুটির ফল, রাজনৈতিকভাবে সৃষ্ট। পঙ্গু করে রাখা স্বাস্থ্য খাতকে জনগণের স্বার্থেই সবল করতে চায় বিএনপি সরকার। স্বাস্থ্য খাতের অসুবিধাটা হচ্ছে, স্বাস্থ্য খাতে তো বরাদ্দ দিলেও ব্যয় করতে পারে না, কারণ সেখানে পরিকল্পনা ছিল না। সেখানে ছিল কি লুটপাট করা। অ্যাম্বুলেন্স কেন, কিন্তু ড্রাইভার দিবা না। এক্স রে মেশিন কেন, কিন্তু এক্স রে মেশিনের টেকনিশিয়ান নেই। বিল্ডিংগুলো বানানো হয়েছে কিন্তু কোনো ডাক্তার নেই, এবং যে ধরনের ডাক্তার দরকার সে ধরনের ডাক্তার নেই। স্বাস্থ্য খাতে সংবিধানের কথা বলা হয়, কিন্তু জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানই পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করছেন। জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষার প্রতিফলনও রয়েছে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন, যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে অবস্থান করছেন। কক্সবাজার যেখানে পিএম খালি যে ইউনিয়ন রয়েছে, যেখানে কি পাতুলি খালের পুনঃখননের কার্যক্রম উদ্বোধন করতে তিনি এসেছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি পথসভা, এটা ঠিক পেছনেই কিন্তু সেই খালটি রয়েছে, যেখানে আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী নিজেই সেখানে যাচ্ছেন। সেখানে সেই খাল পুনর্খনন করে সেই আজকের দিনে যে কার্যক্রম সেটি উদ্বোধন করবেন, এই খাল খননের কর্মসূচি উদ্বোধন করবেন। এবং একই সঙ্গে তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি এই কক্সবাজারের একটি আসনের সংসদ সদস্য কিন্তু বটে। একই সঙ্গে তিনি পানি সম্পদ যে মন্ত্রী রয়েছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ এখানকার বেশ কয়েকজন প্রতিমন্ত্রী, তারাও কিন্তু এখানে রয়েছেন আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই পুরো খাল পুনর্খনন করবেন। এবং আমরা বলে রাখতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই কিন্তু গাড়ি চালিয়ে এই রাস্তা দিয়ে প্রবেশ করেছেন। তখন এখানকার সমাবেশে যারা মানুষজন রয়েছেন, এই যে পথসভা যারা উপস্থিত জনতা, তারা কিন্তু তাকে সাধুবাদ জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন কক্সবাজারে। এবং তিনি এখন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখন হেঁটে যাচ্ছেন খাল খননের কার্যক্রম শুভ উদ্বোধন করার জন্য। এবং সেখানে তিনি খাল খননের কর্মসূচির পরে এই পথসভায় তিনি যোগ দেবেন এবং তিনি নেতাকর্মী সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল তারেক রহমানের বিএনপি চেয়ারম্যান হিসেবে, সেখানে তিনি এবং তার দল বিএনপি বারবার এই নানা ধরনের কর্মসূচির কথা বলেছিলেন যে যদি তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারেন তবে তারা যে পদক্ষেপগুলি নেবেন সেগুলি তারা বাস্তবায়ন করবেন। এবং সেই কার্যক্রম এবং গত 12ই ফেব্রুয়ারি চলতি বছরের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে তিনি
তারা 2/3 ভোটে জনগণের ভোটে আসলে নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতা এসেছেন এবং সরকার গঠন করেছেন 17 ফেব্রুয়ারি এবং তারপর থেকে তারা বেশ কিছু পদক্ষেপ যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন এবং সেগুলি আমরা দেখেছি। যেমন এখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সবার সাথে দাঁড়িয়ে কথা বলছেন, স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং এই খাল খননের সংশ্লিষ্ট যারা রয়েছেন, খালের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, পানি সম্পদ উন্নয়ন যে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলছেন। আপনারা জানেন যে বলছিলাম যে নির্বাচনী এই মুহূর্তে এখন তিনি যে খাল আসলে কোনখান দিয়ে বা এসেছে, কোথায় যাবে এবং কৃষকদের যে কাজে আসবে, কৃষকদের যে কৃষি জমিতে সেচ প্রকল্প যেভাবে সেচ দেওয়া যায় খালের মাধ্যমে পানি সেচ দিয়ে যে কৃষির যে বিপ্লব ঘটানো যাবে, যেটি তার বাবার যে স্বপ্ন ছিল এবং অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি এই বাংলাদেশে যখন তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, যে খাল খননের মধ্য দিয়ে কৃষিকে স্বনির্ভর করতে, বাংলাদেশের কৃষিতে স্বনির্ভর করার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, যে পানির আসলে যে ব্যবস্থা কীভাবে কৃষক জমিতে পানি আসবে সেই একটি যে খাল খননের যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, তারই ধারাবাহিক 40 বছর পর 42 বছর পর সেই কর্মসূচি কিন্তু আবারও তিনি নিয়েছেন, যার মাঝে তারেক রহমানের মা অর্থাৎ সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু ক্ষমতায় এসে সেই কর্মসূচিগুলো অব্যাহত রেখেছিলেন এবং তারই ধারাবাহিকতা বাবা মার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই খাল খনন কর্মসূচি নির্বাচিত হয়ে সরকার গঠন করে 3 মাস প্রায় 4 মাস হতে যাচ্ছে তিনি কিন্তু সেই কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি কোদাল হাতে নিয়েছেন, তিনি কিন্তু খাল খননের সেই কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন। আপনারা জানেন যে খাল খননের মাধ্যমে এই কৃষক যে কক্সবাজারে সেখানে সেই কর্মসূচি উদ্বোধন হবে এবং এখানে যে সমস্ত খালগুলো পুনঃখনন করা দরকার, নতুন করে খনন করা দরকার, সেই খালগুলো খনন করা হবে এবং শুধু এখানেই নয়, সারা বাংলাদেশে কিন্তু তারা এই খাল খনন কর্মসূচি তারা পালন করছে বিএনপি সরকার এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে সেই কর্মসূচি তারা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। আমরা যেটা বলছিলাম শুধু খাল খননই নয়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে যে ধরনের পদক্ষেপগুলি রয়েছে সেই পদক্ষেপগুলো তারা নিচ্ছেন, যেমন কৃষক কার্ড বিতরণ, সেই সঙ্গে ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন ধরনের যে কর্মসূচি তারা হাতে নিয়েছেন বর্তমান সরকার, সেগুলো কিন্তু বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে এই সরকার। এই মুহূর্তে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি খাল খননের মধ্য দিয়ে আজকের দিনের যে কর্মসূচি এই কক্সবাজারে পুরো দিনভর কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে। দুলাহাজারা যেই সাফারি পার্কে তিনি 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছেন অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কিন্তু আজকে কক্সবাজার থেকে করবেন। আমরা দেখছেন যে খাল খননে যে কোদাল দিয়ে মাটি উঠে খাল খনন করে কর্মসূচি উদ্বোধন করলেন এবং সেই খাল খননের মধ্য দিয়ে আসলে আজকে যে এই কৃষি জমিতে পানি আসার যে সম্ভাবনা সেটি কিন্তু আসবে। জোয়ারের পানি যেমন এখানে ঢুকবে খালের মধ্যে এবং সেই খালের পানিতে শুধু কৃষি জমিতেও নয়, এখানে মাছ চাষেরও একটু বিষয় রয়েছে, কৃষি নির্ভর যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু একটু সরে যাবেন, আমরা একটু কাজ করছি। যে আবার দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ মানুষও কিন্তু খুব উৎসুক, তারা কখন প্রধানমন্ত্রীকে দেখতে পাবেন। এখানে কিন্তু সেই ভোর থেকে তারা অবস্থান করছেন এবং বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। এই নিচে কিন্তু মাটিতে পানি রয়েছে, একের নিচে পানি, পায়ের নিচে পানি এবং উপরে বৃষ্টির পানি, সব মিলিয়ে এখানকার যে অবস্থা তাতে করে মানুষের মধ্যে উচ্ছ্বাস যে প্রধানমন্ত্রী কক্সবাজারে এসেছেন এবং তিনি কিন্তু প্রায় 2 দশকের বেশি সময় পর এই কক্সবাজারে আসলেন। অর্থাৎ 17 বছর তিনি কিন্তু নির্বাসনে ছিলেন, লন্ডনে ছিলেন এবং সেখান থেকে তিনি যখন আসলেন গত ডিসেম্বরে এবং তারপরে তিনি নির্বাচন করেছেন, ক্ষমতায় এসেছেন, তার সরকার ক্ষমতায় এসেছে এবং তারপরে কিন্তু কক্সবাজারে আসলেন। তিনি কিন্তু 2005-06 পরে কিন্তু আর এই কক্সবাজারে আসেননি, অর্থাৎ বলা যায় 2 দশক পর আজকে তিনি কক্সবাজারে এসেছেন এবং খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে আজকে দিনের কর্মসূচি তিনি উদ্বোধন করছেন। এখানে আমি একটা বিষয় বলে রাখতে চাই, যাতে শুধু খাল খনন কর্মসূচি নয়, এখানে কিন্তু একটি সুধী সমাবেশ, একটি রয়েছে কর্মী সমাবেশ রয়েছে,
কর্মী সম্মেলন রয়েছে। একই সঙ্গে এখানে বৃক্ষরোপণ কর্মসূচিরও কিন্তু বিষয় রয়েছে। এখানে যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির, সেই সরকার গঠন করার পর সেই কর্মসূচি কিন্তু আজকে এই কক্সবাজারের দুলহাজার সাফারি পার্ক থেকে সেই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে 25 কোটি বৃক্ষরোপণ যে কর্মসূচি রয়েছে সেটি বাস্তবায়নের পথে সরকার এগোবে বলে তারা জানছেন। তো এই ছিল আমার কাছে মূলত এই কক্সবাজারের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আজকে দিনভর যে কর্মসূচি রয়েছে এবং খাল পুনর্খনন সহ বৃক্ষরোপণ কর্মসূচির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে প্রধানমন্ত্রীর খাল খনন কার্যক্রমে। এ ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। রোজা, আপনাকে ধন্যবাদ। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।